Good morning, everyone. Good আমার morning. অডিও Good ভিডিও morning. সবার Good morning, ক্লিয়ার ma'am. তো? গুড মর্নিং। Good morning, ma'am. Good morning. শুভ কেমন সকাল ম্যাম। আছেন সবাই? শুভ সকাল। হ্যাঁ, কেমন আছেন সবাই? খুব ভালো আছি ভালো ম্যাম। ম্যাম, আপনি ভালো আছেন? ভালো আছি। Ma'am. আচ্ছা, তো চলুন তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। এর আগের দিনকে আমরা প্রোটিন নিয়ে শুরু করেছিলাম, তো আজকে আমরা সেটারই কন্টিনিউয়েশন করব। আমি আশা করব যে প্রোটিনের যে পিডিএফটা পেয়েছিলেন সেটা একবার গো থ্রু করেছেন, যতটুকু আমাদের পড়া হয়েছিল। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব, ঠিক আছে? প্রোটিনের আমরা ক্লাসিফিকেশনস জেনেছিলাম এবং তার সাথে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জেনেছিলাম, আর প্রোটিনের জেনারেল ফাংশনস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে যেটা দিয়ে শুরু করব বলেছিলাম সেটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন আর প্লান্ট প্রোটিনের বেসিক ডিফারেন্সেস গুলো কি রয়েছে, সেইটা নিয়ে আগে একটু কথা বলবো। দেন আমরা একদম ডাইরেক্টলি প্রোটিনের ডেফিসিয়েন্সি বা এক্সেস কনজাম্পশন হলে কি হতে পারে সেই প্রবলেমস গুলোতে আসবো। আচ্ছা, প্রথমেই প্লান্ট প্রোটিনে আসছি, আর আসছি অ্যানিমাল প্রোটিনে। আচ্ছা, এই যে প্লান্ট প্রোটিন আর অ্যানিমাল প্রোটিন লিখেছি, এটা কিসের উপরে ডিপেন্ড করে আমরা প্রোটিনকে ক্লাসিফাই করেছিলাম? তার মনে আছে? আমরা প্রোটিনের ক্লাসিফিকেশনস গুলো কি কি ভাবে দেখেছিলাম? অ্যামাইনো অ্যাসিডের উপরে অ্যামাইনো অ্যাসিড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি, আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে সোর্সের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, প্লান্ট প্রোটিন আর অ্যানিমাল প্রোটিনের মধ্যে যদি বলি, তাহলে প্লান্ট প্রোটিনকে আমরা কি বলছিলাম? সেকেন্ড ক্লাস প্রোটিন। কেন বলছিলাম সেকেন্ড ক্লাস প্রোটিন? সেকেন্ড ক্লাস প্রোটিন কেন? থাকে না। কারণ এর মধ্যে 8টা এসেনশিয়াল প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড থাকে না। অ্যামাইনো অ্যাসিড থাকে না, ভেরি গুড। আর অ্যানিমাল প্রোটিনকে আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাস প্রোটিন, কারণ এর মধ্যে আমরা এই যে যে কটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস রয়েছে সমস্তটা পেয়ে থাকি, একদম ঠিকঠাক রেশিওতে পেয়ে যাই। প্লান্ট প্রোটিনে যদি আসি, তাহলে দেখা যায় প্লান্ট প্রোটিনের কস্ট যেটা থাকছে সেটা একটু কম কম্পারেটিভলি অ্যানিমাল প্রোটিনের থেকে। আচ্ছা, এখন আনমিউট রয়েছেন কেউ বোধহয় এখনো, একটু মিউট করে রাখুন। অ্যানিমাল প্রোটিনের কস্টিংটা বেশি। প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে নেক্সট আমরা ডিফারেন্স কি বলতে পারি? সেটা হচ্ছে প্লান্ট প্রোটিনকে আমরা ইজিলি স্টোর করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো ডাল জাতীয় খাবারের কথা বলছি, বা ধরুন ছোলা, বাদাম, নাটস, সিডস যাই হোক না কেন, সেইগুলোকে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারবো, whereas plant protein cannot be stored. যেরকম মাছ, মাংস, ডিম, দুধ যাই কিছুই বলছি, সেই যে কোনো জিনিসকে আমরা খুব বেশি দিন ধরে স্টোর করে রাখতে পারছি না, এই একটা প্রবলেমস আমরা দেখি। নেক্সট, এবার যদি আমরা ফ্যাট কন্টেন্টের দিকে আসি, অর্থাৎ এর আমাদের বডিতে কি বেনিফিট রয়েছে সেটাতে যদি দেখি, তাহলে দেখবো প্লান্ট প্রোটিনের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কি সেটা আমরা ফ্যাটের চ্যাপ্টারে আরো বেটার পড়বো। স্যাচুরেটেড ফ্যাটটা কম। স্যাচুরেটেড ফ্যাট মানে আপাতত আমাদের ভাবতে হবে ব্যাড ফ্যাট। ব্যাড ফ্যাটের যে পরিমাণটা সেটা কম রয়েছে, কিন্তু অ্যানিমাল প্রোটিনে এই যে ব্যাড ফ্যাটস গুলো থাকে তার পরিমাণটা বেশি। নেক্সট কি আসবে? ফাইবার। ফাইবার প্লান্ট প্রোটিনে বেশি, অ্যানিমাল প্রোটিনে এই ফাইবারটা একেবারেই নেই বললেই চলে, ঠিক আছে? তাহলে এই দুটো উপরে ডিপেন্ড করে আমরা আরেকটা কি বুঝতে পারি? প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে হার্ট ডিজিজের যে রিস্কটা সেটা কম থাকে। হার্ট ডিজিজ সেটা হাই ব্লাড প্রেশার হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, বা স্ট্রোক, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই সব কিছু, এই রিস্কটা কিন্তু এতে কম দেখতে পাই। কিন্তু অ্যানিমাল প্রোটিন যখন আমরা নিচ্ছি, সেখানে হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরটা
বেড়ে যায়। ওকে, নেক্সট আমরা বলতে পারি যে প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে আম, আচ্ছা, বায়ো অ্যাভেলেবিলিটিটা কিরকম। প্লান্ট প্রোটিনে, যে কোনো প্লান্ট প্রোটিনের কোয়ালিটিটা কম হয়, কারণ কি সেকেন্ড ক্লাস প্রোটিন। তার মানে কি এর কোয়ালিটি কম, কোয়ালিটির দিক থেকে প্লান্ট প্রোটিন একটু কমের দিকে রয়েছে, কারণ এতে সব অ্যামাইনো অ্যাসিড গুলো পাচ্ছি না। বাট কোয়ান্টিটি, এইটা কিন্তু বেশি থাকে। কোয়ান্টিটি মানে পরিমাণ। হ্যাঁ, একটা ফুডের মধ্যে কতটা প্রোটিন রয়েছে, সেই প্রোটিনের পরিমাণটা কিন্তু বেশি। কার থেকে বেশি? অ্যানিমাল প্রোটিনের থেকে। অর্থাৎ অ্যানিমাল প্রোটিনের কোয়ালিটিটা ভালো, কারণ সব অ্যামাইনো অ্যাসিড গুলো পেয়ে যাচ্ছি, তাই কোয়ালিটিটা ভালো, কিন্তু কোয়ান্টিটি কম। ঠিক আছে, কোয়ান্টিটিটা কম। তার ফলে কি হবে, যারা শুধুমাত্র অ্যানিমাল প্রোটিনের উপরে ডিপেন্ড করছে নিজেদের প্রোটিন সোর্সের জন্য, সেখানে অবভিয়াসলি আমার সারা দিনে যতটা প্রোটিন রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারছি না, রাইট? যে কারণে দেখা যাবে কি আমার প্রোটিন ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে, অথবা যদি আমি আমার সেটাকে ফুলফিল করতে চাই, আমার প্রোটিন কোয়ান্টিটিটা যতটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে যদি ফুলফিল করতে যাই, তাহলে আমাকে অনেকটা পরিমাণে অ্যানিমাল প্রোটিন নিতে হবে। তাহলে অনেকটা অ্যানিমাল প্রোটিন মানে স্যাচুরেটেড ফ্যাটও অনেকটা আসছে, ফাইবার খুব কম পরিমাণে আসছে, যে কারণে আমার হার্ট ডিজিজের যে রিস্ক ফ্যাক্টর সেটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর জি কোনো ম্যাম। ডাউট নেই তো? ভেরি না। গুড। এছাড়াও আরো একটা জিনিস আমরা দেখে থাকি, যেটা সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যানিমাল প্রোটিনের মধ্যে কোনো অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকে না। হুম, আচ্ছা, এইখানেই লিখছি, এটা একটু মনে রাখবেন। এটা প্লান্ট প্রোটিন, এটা প্লান্ট প্রোটিন, এটা অ্যানিমাল প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এখানেই লিখছি এর যে বায়ো অ্যাভেলেবিলিটি প্লান্ট প্রোটিনের, সেটা কিন্তু কম থাকে। অর্থাৎ আমার বডিতে কতটা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্পশন রেটটা কম থাকে। কার থেকে কম? এই অ্যানিমাল প্রোটিনের তুলনায়। অর্থাৎ আমরা যে পরিমাণে অ্যানিমাল প্রোটিন নিচ্ছি তার মোটামুটি 70 to 80% আমি বডিতে অ্যাবজর্ব করতে পারি, কিন্তু প্লান্ট প্রোটিন যখন আমরা নিচ্ছি হয়তো দেখা যায় সেটা 50 to 60% হয়তো আমার বডিতে ওই প্রোটিনটা অ্যাবজর্ব হচ্ছে। কেন? কারণ এর মধ্যে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকছে। অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর মানে কি? অ্যান্টি মানে জানি अगेंस्ट এ, নিউট্রিয়েন্ট ফ্যাক্টর তার মানে যেই ফ্যাক্টর গুলো একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টের এগেনস্টে কাজ করলো তাদেরকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর। এর কারণে কি হচ্ছে, এই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর গুলো থাকার জন্য ওই খাবারটার মধ্যে যে প্রোটিনটা রয়েছে সেটা আমি হয়তো ভালোভাবে অ্যাবজর্ব করতে পারলাম না বডিতে, অথবা তার অ্যাবজর্পশন রেটটা কমে গেল। কিন্তু অ্যানিমাল প্রোটিনে এই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর প্রায় নেই, প্রায় না, রাদার নেই বললেই চলে। ঠিক আছে, নেই বললেই চলে। ওকে, এবার এই যে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর কার মধ্যে পাওয়া যায়? অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর মোটামুটি মানে আমরা যে কটা প্লান্ট প্রোটিন জানি, যেরকম ডাল জাতীয় খাবার এবং তার সাথে সিডস বা নাটস, এগুলোর মধ্যে কিন্তু আমরা কিছু কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর পেয়ে থাকি। কোথায় পাই? যেটাকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট মনে করি, যেটা না হলে আমরা বলি যে খাবারটার মধ্যে একটা অংশ কমে গেল,
সেটা হচ্ছে খাবারের উপরের যে লেয়ারটা, ওই ফুডের উপরের যে খোসাটা, সেটা তার মধ্যে কিন্তু এই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকে। তাহলে সেইটাকে আমাকে নিতেও হবে, আবার তার মধ্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরও আসছে। তাহলে এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? খাবারটাকে ভিজিয়ে রাখতে হবে। খাবারটাকে যখন আমরা জলে ভিজিয়ে রাখছি, তার অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে। হুম। বা খাবারটাকে যখন আমরা গরম করছি, যখন হিট দিচ্ছি, তাতেও অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তো তারপরে যখন আমরা নিচ্ছি ন্যাচারালি, সেটা আমাদের আর কোনো ক্ষতি করছে না। কি কি অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর আছে সেটাতে আসছি। আপাতত এইটুকু বোঝা গেছে সবার? এটার মধ্যে কারোর কোনো ডাউট নেই তো? ম্যাম, বায়ো তাহলে অ্যাবিলিটি হুম মানে হুম ওটা মানে কি জানো, একটু একটু যদি বলেন একটু। পিভি, পিভি মানে হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু। একটা খাবার আমার শরীরে ঠিক কতটা ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে, বায়োলজিক্যাল ভ্যালু আমরা পিডিএফ এও পাবো, পেয়ে যাবেন আপনারা। তো ওই যে প্রোটিনটা আমি নিয়েছি, সেটা কত ভালোভাবে আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে, তাকেই বলা হয় বিভি। ঠিক আছে? তাহলে এই সবকিছুকে যদি আমরা কম্বাইন করে নিই, তাহলে আমরা কি বুঝতে পারবো আমাদেরকে ঠিক কোন ধরনের প্রোটিন সোর্স নিতে হবে? প্ল্যান্ট। প্লান্ট প্রোটিন। ভেরি গুড। এবারে আসি অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরস গুলোতে। যেরকম একটা থাকে ফাইটিক অ্যাসিড। ঠিক আছে? ফাইটিক অ্যাসিড কিসের মধ্যে থাকে? কিছু হোল গ্রেনস এর মধ্যে থাকে। ওটস, বার্লি, এগুলোর যে এই যে হোল গ্রেনস গুলো, সেগুলোর মধ্যে আমরা ফাইটিক অ্যাসিড পাই। সেই জন্যই ওটস কে সবসময় যখন আমরা খাবো, আমাদেরকে ইদার সেটাকে ভিজিয়ে রাখতে হবে বা হালকা ড্রাই রোস্ট করে খেতে হয়, তাহলে ফাইটিক অ্যাসিডটা নষ্ট হয়ে যায়। তারপরে থাকে BOAA। হুম। BOAA টা কি? বিটা অক্সালিন অ্যামিনো অ্যালানিন। ঠিক আছে? বিটা অক্সালিন অ্যামিনো অ্যালানিন, এইটাও একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর, যেটা পাওয়া যায় খেসারির ডালের মধ্যে। হুম। সেই জন্য খেসারির ডালকেও ইউজুয়ালি খেসারির ডাল ব্যান্ড। না হলে কি হবে, যদি এটা দীর্ঘদিন ধরে খাওয়া হয়, তাহলে কি দেখা যাবে, এই যে বিওএ, এটা এটা আমাদের বডিতে একটা ক্রনিক প্যারালাইটিক স্টেজ, প্যারালাইসিসের মতন একটা সমস্যা কিন্তু তৈরি করতে পারে, যদি কেউ দীর্ঘদিন ধরে খেতে থাকে। ঠিক আছে? এটা আমি প্লান্ট বডির ক্ষেত্রে বললাম। অ্যানিমাল প্রোটিনের মধ্যে একমাত্র একটাতেই আমরা অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর পেয়ে থাকি, যদিও সেটা পরবর্তীকালে যেভাবে আমরা খাই, তাতে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকে না। সেটা কি? সেটা হচ্ছে অ্যাভিডিন। এই অ্যাভিডিন হচ্ছে একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর। আমরা যখন এতে পড়বো, ভিটামিনের চ্যাপ্টার পড়বো, তখন আমরা এটা সম্পর্কে আবারও পড়বো। এই অ্যাভিডিন কি করছে, কোথায় থাকে? ডিমের যে সাদা অংশটা রয়েছে, জাস্ট আ মোমেন্ট। ডিমের যে হোয়াইট পোর্শন রয়েছে, তার মধ্যে অ্যাভিডিন থাকে কাঁচা অবস্থায়। হুম। যখন তাকে হিট দেওয়া হচ্ছে, তার ফলে এই অ্যাভিডিনটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? না হলে কি হবে, ডিমের হোয়াইট পোর্শনে থাকা বায়োটিন, বায়োটিন হচ্ছে একটা ভিটামিন, এই বায়োটিনটাকে অ্যাবজর্ব হতে দেবে না। এটা একটা প্লান্ট প্রোটিনের কথা বললাম, এক্সেপশনাল অ্যানিমাল প্রোটিনের কথা বললাম এক্সেপশনাল কেসে। বাট বাকি সবকিছু কিন্তু আমরা ইউজুয়ালি প্লান্ট প্রোটিনের মধ্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরটা বেশি পরিমাণে পেয়ে থাকি। ওকে, এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তাহলে যদি আমাদের বডিতে প্রোটিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, হুম, কি কি কারণ বললাম? একটা, আমরা যদি খুব বেশি পরিমাণে অ্যানিমাল প্রোটিনের উপরে ডিপেন্ড করছি, তাহলে আমার বডিতে প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। সেকেন্ডলি, আমি প্লান্ট প্রোটিন নিচ্ছি কিন্তু প্লান্ট প্রোটিনকে কম্বাইন করছি না, একই ধরনের প্লান্ট ফুড আমি রোজ নিয়ে যাচ্ছি, এবং
তাকে প্রপার প্রসিডিওরে নিচ্ছি না, সেটাকে যে আগে থেকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, তারপরে তার জলটাকে ফেলে দিতে হবে, বা সেটাকে বয়েল করছি, এই প্রসিডিওরে আমি নিচ্ছি না, তার ফলেও আমার বডিতে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। তো প্রোটিন ডেফিসিয়েন্সি যখন তৈরি হচ্ছে, তাতে দেখা যায় মোটামুটি ভাবে কিন্তু আহ দুটো স্টেজেই কিছু না কিছু প্রবলেমস আসে। হুম, আমি সেটা অ্যাডাল্টের ক্ষেত্রেও হতে পারে, একদম চাইল্ডহুড স্টেজেও হতে পারে। চাইল্ডহুড স্টেজে যে প্রবলেমটা হয় তাকে বলা হয় পিইএম। মানে কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ঠিক আছে, পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ব্যাপারটা কি, নাম থেকেই বুঝতে পারছি, প্রোটিনের থেকে যে এনার্জিটা আমরা পাচ্ছি তার জন্য, মানে সেই এনার্জিটা যদি আমরা না পাই, তার ফলে আমার বডিতে যে প্রবলেমটা আসবে তাকে বলা হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা পিইএম, যেটা ইয়াং এজ, একদম বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, চাইল্ডহুড স্টেজে। ঠিক কত বছরে আমরা দেখতে পাই? মোটামুটি ভাবে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, একদম সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। হুম, কেন হচ্ছে এটা? এক হচ্ছে, আমার খাবারটা যদি শুধুমাত্র কার্বোহাইড্রেট দিয়ে ভরা থাকে, আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় বলেছিলাম প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, কারণ কার্বোহাইড্রেট যদি আমরা নিচ্ছি আমার পেট ভরে যাচ্ছে, খরচ কম হচ্ছে, হ্যাঁ, আমার কাজ করার এনার্জিটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যার ফলে ইনিশিয়ালি আমি বুঝতে পারবো না যে আমার প্রোটিন রিকোয়ারমেন্ট আছে কি নেই, কিন্তু আমার শরীরের ভেতরে ভেতরে প্রোটিনের ডেফিসিয়েন্সি তৈরি হতে থাকছে। তো যদি আমার খাবারটা কার্বোহাইড্রেট ডেন্স হয়ে যায় এবং প্রোটিন কমে যায়, তাহলে হতে পারে। সেকেন্ডলি হচ্ছে, বারবার যদি কোনো ইনফেকশন হচ্ছে যার কারণে আমার বডিতে প্রোটিন ডাইজেস্ট হতে পারছে না, বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক সময় ইনফেকশন ডাইজেশনের অনেক প্রবলেম হয়, তার কারণে যদি আমার বডিতে প্রোটিনটা প্রপারলি ডাইজেস্ট হতে পারছে না, সেই জন্য হতে পারে। ঠিক আছে, এটার কারণে দু রকমের প্রবলেম আমরা দেখতে পাই, পিইএম এর মধ্যেই পড়ছে। একটা হচ্ছে কোয়াশিওকর, ঠিক আছে, একটাকে আমরা বলছি কোয়াশিওকর, আরেকটা হচ্ছে ম্যারাসমাস। দুটোই প্রোটিন ডেফিসিয়েন্সিতে হচ্ছে। কোয়াশিওকর কখন আমরা দেখি? মোটামুটি 1 বছর থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে এই কোয়াশিওকরের প্রবলেমটা আমরা দেখতে পাই। কি হয় এখানে? মা যদি কোনোভাবে কনসিভ করছেন, মানে সেকেন্ড টাইম মা যখন কনসিভ করছে, তার ফলে বাচ্চা প্রপারলি ব্রেস্ট ফিড করতে পারছে না এবং বাচ্চার একটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, সেটা একটা কারণ। এছাড়াও ইন জেনারেল যে কারণগুলো বললাম, ইন জেনারেল যদি প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, তাতেও আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। এক্ষেত্রে কুয়াশাও করে দেখা যায় যে বাচ্চার বডিতে ওয়াটার রিটেনশন হচ্ছে, যার কারণে তার হাত পা মুখ এগুলো ফুলে যাচ্ছে, এমনকি পেটটাও ফুলে যায়, যাকে বলা হয় পট বেলি, পট অর্থাৎ কলসির মতন হয়ে যায় পেটটা, পট বেলি বলা হয়। এইরকম একটা প্রবলেম আমরা দেখতে পাই। তার সাথে হেয়ার কালার চেঞ্জ হচ্ছে, স্কিন টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভীষণ ড্রাই রাফ হয়ে যাচ্ছে, হেয়ার কালার একটা তামাটে রকম হয়ে যাচ্ছে, এরকম সমস্যাগুলো আমরা, কিছু সিমটমস আমরা দেখতে পাই। আর যদি ম্যারাসমাসে বলি, ম্যারাসমাসটা দেখা যায় মোটামুটি ভাবে ওই 6 মান্থস থেকে 12 মান্থস অব্দি। 6 মান্থস এর আগেও হতে পারে, বাট ইউজুয়ালি 6 মান্থস এর আগে হয় না, যদি বাচ্চা প্রপারলি আপ টু 6 মান্থস ব্রেস্ট ফিড করে। ব্রেস্ট ফিড করানোর পরে মানে 6 মাসের পর থেকে আমাদের যে রিচুয়ালটা রয়েছে, যেখানে মুখে ভাত হচ্ছে অর্থাৎ বাইরের খাবার দিতে হচ্ছে, সেই অবস্থায় বাচ্চাকে যদি তখন প্রোটিনটা প্রপার না দেওয়া হয়, তাহলে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক থেকে তার চাহিদা পূরণ হচ্ছে না, যে কারণে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। ম্যারাসমাসে যেটা হয় সেটা আবার হয় মাসেল ওয়েস্ট হতে থাকে,
মানে মাসল তৈরিই হচ্ছে না, শরীর একদম শুকিয়ে যায়, একদম স্কিনি চেহারা হয়ে যায়, দেখতে মনে হবে একটা বয়স্কদের মতন একটা চেহারা, মুখটাও দেখতে একদম বয়স্কদের মতন, স্কিন রিঙ্কলড হয়ে যায়, ঠিক আছে, এতটাই বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। তো এই প্রবলেমস গুলো আমরা ম্যারাসমাসের ক্ষেত্রে দেখতে পাই। ওকে, এটা বোঝা গেল। এটা হচ্ছে চাইল্ডহুডের ক্ষেত্রে যদি ডেফিসিয়েন্সি হয়। যদি এবার এটা ছাড়া মানে পিএম ছাড়া চাইল্ডহুডে আরেকটা প্রবলেম আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় রিটার্ডেশনের প্রবলেম হয়, মানে ডোয়ার্ফিং এর প্রবলেম আমরা দেখতে পাই। নিউট্রিয়েন্ট ডোয়ার্ফিং অর্থাৎ রিটার্ডেড গ্রোথ, বাচ্চার হাইট বাড়ছে না, হ্যাঁ, তার মানে বামুনত্ব বলা হতে পারে, সেটাকে আমরা বাংলায় বলতে পারি। বাচ্চার হাইটটা বাড়ছে না, কারণ আমরা প্রোটিনের ফাংশনে পড়েছি যে প্রোটিন গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করছে। যখন প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, মাসেল পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে না, এবং আলটিমেটলি বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাও হচ্ছে না, সেল জেনারেশন হচ্ছে না, ওয়েট এবং হাইট কোনোটাই বাড়ে না সেক্ষেত্রে। এই একটা প্রবলেম আমরা দেখে থাকি। বোঝা গেছে এটা? এই দুটোর মধ্যে কোনো ডাউট নেই তো? জি না ম্যাম। বেশ, ম্যাম এরপরে প্রশ্নটা যদি একটু বোঝাবেন? কোনটা? ম্যাম যে ম্যারাসমাসের আগেরটা। কোয়াশিওকরের হ্যাঁ। ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মানে বডিতে ওয়াটার রিটেনশন হচ্ছে, যেটাকে বলা হয় ইডিমা। শরীরে জল জমছে, হাত পা মুখ এগুলো ফুলে যাচ্ছে, পেটটাও একটু, পেটেও জল জমতে পারে, ঠিক আছে, এই ধরনের প্রবলেম গুলো আমরা কোয়াশিওকরে দেখতে পাই। এছাড়াও বারবার ইনফেকশন মানে ডায়রিয়ার প্রবলেম হতে পারে, স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যেতে পারে, সে আঁশ ওঠার মতন স্কিনটা হয়ে যায়, স্কিনের অ্যাপিয়ারেন্স, চুলের রং চেঞ্জ হয়ে যায়, হেয়ার ফল বেড়ে যাচ্ছে, যা যা আমরা প্রোটিনের ফাংশনসে পড়েছিলাম সেই প্রবলেমস গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং একটা ইন জেনারেল একটা ফ্যাটিগ অর্থাৎ একটা উইকনেস কিন্তু এই দুটোতেই আমরা দেখি, ঠিক আছে, ইয়েস ম্যাম। বোঝা গেল? আচ্ছা, এই যে ইডিমা বলছি, এই ইডিমাটা কিন্তু যেরকম বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, আবার বড়দের ক্ষেত্রেও দেখা যেতে পারে। যদি প্রোটিন কমে যায়, তাহলে প্রোটিন আমাদের বডিতে একটা ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। তো যদি প্রোটিন সাফিসিয়েন্টলি না থাকে, তখন এই ওয়াটারটা কি হবে, আমার ব্লাড ভেসেলস থেকে লিক করে, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে ও আমাদের টিস্যুর মধ্যে এই যে ধরুন সেলগুলো রয়েছে, এই যে সেল রয়েছে, এই সেলের মাঝের যে জায়গাগুলো, এই যে এই মাঝের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে তখন ওই লিকুইডস গুলো অ্যাকিউমুলেটেড হতে থাকবে, যার ফলে জল জমতে থাকবে এবং ওই হাত পা মুখ ফোলা এই সমস্যাটা আমরা দেখতে পাবো। এই প্রবলেমটা দেখি। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে আন্ডারওয়েট। যদি প্রোটিন কমে যায়, আন্ডারওয়েট হচ্ছে কারণ, মেইনলি এখানে আন্ডারওয়েট মানে হচ্ছে মাসল ওয়েস্টিং, মাসল তৈরি হচ্ছে না, ঠিক আছে, মাসল যখন তৈরি হচ্ছে না তার ফলে বডি ওয়েট কমে যাচ্ছে। এটা আমরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু দেখা যায় যে অনেক ডায়াবেটিস পেশেন্টদের থাকে যে তাদের ওয়েট কমে যায়। কেন কমে যাচ্ছে? এই মাসল ওয়েস্টিং হচ্ছে। কেন মাসল ওয়েস্টিং হচ্ছে? কারণ তাদের বডিতে প্রোটিন কমে গেছে, তারা প্রোটিন জাতীয় খাবারটা বেশি করে নিচ্ছে না, ঠিক আছে, এই প্রবলেমস গুলো আমরা ডেফিসিয়েন্সিতে দেখতে পাই। ক্লিয়ার হলো এটা? কোনো ডাউট নেই? Yes, Very ma'am. good. জি ম্যাম। এরপরে যদি আমরা এক্সেস প্রোটিনে আসি, এক্সেস প্রোটিন যদি আমরা নিই, তাতে আমাদের কি কি প্রবলেম হতে পারে? প্রথমেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে কিডনি রিলেটেড প্রবলেমস। কেন কিডনি রিলেটেড প্রবলেম? আচ্ছা, কিডনি রিলেটেড প্রবলেমের জন্য তার আগে আমরা একটু জানবো নাইট্রোজেন ব্যালেন্স। কমপ্লিকেশনসে আসছি, এক্সেস এর কমপ্লিকেশন, তার আগে আমরা একটু নাইট্রোজেন ব্যালেন্সটা বুঝি। প্রোটিনের যে কম্পাউন্ড গুলো পড়েছিলাম সেখানে কি কি জেনেছিলাম? সেখানে থাকছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ওকে, এই যে নাইট্রোজেনটা,
এই নাইট্রোজেনটা যখন আমার বডিতে কাজ করলো, তারপরে মানে প্রোটিন জাতীয় খাবার আমি যখন নিচ্ছি, সেটা যখন ভেঙে যাচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় ক্যাটাবলিজম। যখন ভেঙে যায় কোনো কিছু তাকে বলা হয় ক্যাটাবলিজম। যখন ভাঙছে, ভাঙার ফলে এই নাইট্রোজেনটা তৈরি করছে অ্যামোনিয়া। ঠিক আছে, আর কি তৈরি করছে? ইউরিয়া। আর কি তৈরি করছে? ইউরিক অ্যাসিড। আর কি তৈরি করছে? ক্রিয়েটিনিন। আর এইগুলো সবগুলোকেই একসঙ্গে বলা হয় নাইট্রোজেনাস ওয়েস্ট। নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, অর্থাৎ যেটা নাইট্রোজেনের কারণে এই ওয়েস্টেজ গুলো তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ প্রোটিন ভেঙে যখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, সেই ক্যাটাবলিজমের প্রসেসটাতে কিন্তু এইগুলো তৈরি হয়। এটা খুব নর্মাল একটা প্রসেস। ঠিক আছে, যদি আমার বডিতে এই যে নাইট্রোজেনটার কথা বলছি, এই নাইট্রোজেনের একটা ব্যালেন্স হয়, এই ব্যালেন্সটা যদি মেনটেন না হয়, তার কারণে এই নাইট্রোজেনাস ওয়েস্টের পরিমাণ বাড়তে থাকে বডিতে। ঠিক আছে, যখন এদের পরিমাণ বাড়বে, এই নাইট্রোজেনাস ওয়েস্টের সাথে আমাদের দুটো অর্গ্যান কানেক্টেড, একটা কিডনি আর একটা লিভার। কেন দুটো অর্গ্যান কানেক্টেড? এই নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হচ্ছে লিভারে আর বেরিয়ে যাচ্ছে কিডনি দিয়ে। আমরা জানি কিডনি আমাদের বডির ফিল্ট্রেশনে কাজ করে, ছাঁকনির মতন কাজ করছে। তো কিডনি কিন্তু এই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। আর এই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো তৈরি হয় লিভারে, কারণ প্রোটিনের ক্যাটাবলিজম হচ্ছে, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে প্রোটিনের যা কিছু মেটাবলিজম চলে, ক্যাটাবলিজম হতে পারে, অ্যানাবলিজম হতে পারে। অ্যানাবলিজম মানে কোনো কিছু সিনথেসিস হয়, কোনো কিছু তৈরি হচ্ছে, আর ক্যাটাবলিজম মানে কোনো কিছু ভাঙছে। এই দুটোকে একসঙ্গে আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে মেটাবলিজম। দেখবেন মেটাবলিজম এই টার্মটা হয়তো আপনারা অনেক জায়গায় পাবেন। এই মেটাবলিজম যেটা হচ্ছে সেই পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের লিভারের মধ্যে। তাই লিভারে অবশ্যই নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হচ্ছে। যদি এগুলোর পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে? লিভার ড্যামেজ হবে আর কিডনি ড্যামেজ হবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? ম্যাম পুরো প্রসেসটা একটু সংক্ষেপে বলা যাবে? সংক্ষেপেই বললাম, আমি একদমই মানে বেশি বাড়িয়ে একদমই বলিনি এটা, একদম। আমি একটু মিস করে গিয়েছিলাম তো, হুম, একটা এটা ফোন এসেছিল, বেশি মিস আমি করেছি। টার্ম ইউজ করিও নি। ইনফ্যাক্ট এটুকু আমাদেরকে শুধু বুঝতে হবে, যখন প্রোটিন আমার শরীরে আসছে এবং প্রোটিন আমার শরীরে কাজে লাগছে, মানে প্রোটিনের যে ফাংশনস গুলো আমি পড়েছি, আমাদের প্রোটিন খাওয়া থেকে শুরু করে প্রোটিনকে শরীরে কাজে লাগানো পর্যন্ত অনেকগুলো প্রসেস চলে। কিছু ক্যাটাবলিজম হতে পারে যেখানে প্রোটিন ভেঙে যাচ্ছে, কিছু অ্যানাবলিজম হতে পারে যেখানে একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন প্রোটিন জাতীয় একটা নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। এই পুরো প্রসেসটা হচ্ছে মেটাবলিজম। এই যে মেটাবলিজমটা ঘটছে, কখন ঘটছে? আমি যখন প্রোটিন জাতীয় খাবার একটা খেলাম এবং সেই খাবারটা আমার শরীরে ইউটিলাইজ হলো, এই মাঝের সময়টাতে এই ঘটনাগুলো ঘটছে। যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন আমাদের লিভারের মধ্যে পুরো ঘটনাটা কিন্তু ঘটে আমাদের লিভারে। তখন লিভারে কিছু নাইট্রোজেন জাতীয় কিছু বর্জ্য পদার্থ বা নাইট্রোজেনাস ওয়েস্ট জেনারেট হয়। তারা কারা? তারা হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো জেনারেট হতে থাকে। তারা লিভারে জেনারেট হয় এবং কিডনির মাধ্যমে শরীর থেকে বেরোয়। ওকে, ক্রিয়েটিনিনটা ইউজুয়ালি আমাদের কিডনিতে তৈরি হয়, ইউরিয়া তৈরি হয় আমাদের লিভারে। তো এরা আমাদের কিডনির মাধ্যমে শরীর থেকে বেরোয়। কোনোভাবে
এই নাইট্রোজেনাস ওয়েস্ট যদি বেড়ে যায় তাহলে অবশ্যই এই দুটো অর্গ্যানের উপরে আমাদের এক্সট্রা প্রেশার আসছে, ওভারবার্ডেন হয়ে যাচ্ছে এই দুটো অর্গ্যান, যার ফলে দুটো অর্গ্যানের ড্যামেজ হতে পারে। কেন দুটো অর্গ্যানের ওভারবার্ডেন হচ্ছে, কেন নাইট্রোজেনাস ওয়েস্ট বাড়ছে? কারণ এক্সেস প্রোটিন হয়ে গেছে। যতটা আমাদের প্রয়োজন প্রোটিন নেওয়া তার থেকে যদি প্রোটিন বেশি হয়, সেই কারণেই আমরা প্রতিটা নিউট্রিয়েন্টসের একটা ডেইলি রিকোয়ারমেন্ট সেট করি, তাই না? যে নর্মাল অ্যাডাল্টের জন্য আমরা কত রিকোয়ারমেন্ট সেট করেছি? ম্যাক্সিমাম 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েট। এর থেকে যদি আমরা 1.5 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট নিলাম, 2 গ্রাম পার কেজি নিলাম, সেটাও অব্দি ঠিক আছে। কিন্তু আমরা যদি এক্সেস প্রোটিন নিয়ে ফেলি তখন নাইট্রোজেনাস ওয়েস্টের পরিমাণ বাড়তে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এটা? জি ম্যাম। আচ্ছা, এবার যখন নাইট্রোজেনাস ওয়েস্টের পরিমাণ বাড়ছে এবং সেটা কিডনি আর লিভারকে ড্যামেজ করছে, তার থেকে সে কিন্তু আবার ড্যামেজ করতে পারে আমাদের ব্রেনকে, যেটাকে বলা হয় হেপাটিক এনসেফ্যালোপ্যাথি। হেপাটিক কথাটা আসে লিভারের সাথে, তার মানে লিভার যখন ড্যামেজ হচ্ছে তার থেকে ব্রেন ড্যামেজ হচ্ছে। কেন হচ্ছে? এই যে বললাম আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কনভার্সনের সময় লিভারের মধ্যে প্রবলেম দেখা দিল। এই লিভার থেকে ব্লাড, পরিশ্রুত ব্লাড অর্থাৎ পিউরিফাইড ব্লাড কিন্তু আমার আবার সারা শরীরে পৌঁছচ্ছে। তো যদি দেখা যায় লিভার প্রপারলি পিউরিফাই করতে পারলো না অ্যামোনিয়াকে, লিভার ড্যামেজ হয়েছে তাই লিভার অ্যামোনিয়াকে পিউরিফাই করতে পারেনি, তখন ওই অ্যামোনিয়া যুক্ত ব্লাডটাই কিন্তু আমাদের সারা শরীরে পৌঁছচ্ছে এবং আমাদের ব্রেনে পৌঁছচ্ছে। সেখান থেকে গিয়ে তৈরি করছে ব্রেন ফগ বা ব্রেন ড্যামেজের মতন সমস্যা, অর্থাৎ ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজের মতন সমস্যা তৈরি করছে। বোঝা গেছে? এটাকে যেরকম হেপাটিক এনসেফ্যালোপ্যাথি বলা হয়, আবার হেপাটিক কোমা এই কথাটা বলা হয়ে থাকে। আরেকটা প্রবলেম কি তৈরি করে, সেটা হচ্ছে গাউট। ওকে, গাউট কেন হচ্ছে? এই যে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, ইউরিক অ্যাসিড বা ইউরিয়া যেটা তৈরি হয়েছিল, এটা যদি শরীর থেকে বেরোতে না পারে তখন গাউটের প্রবলেম আসবে। কোথায় আসবে? আমাদের যে স্মল জয়েন্টস গুলো রয়েছে, হাড়ের যে জয়েন্টস গুলো রয়েছে, বিশেষ করে ফিঙ্গার জয়েন্টস, এইখানে তখন এই ইউরিক অ্যাসিডটা জমে যাবে। কি হিসাবে জমবে? ইউরিন। যদি এখানে কেউ সায়েন্সের থাকেন তাহলে হয়তো মনে থাকবে, এই যে নাইট্রোজেন বেস দু রকমের হয়, একটা পিউরিন বেস হয় আর একটা পিরিমিডিন বেস হয়। তো এই যে পিউরিনটা আমাদের বডিতে কিন্তু জেনারেট হয়, যখন আমরা প্রোটিন নিচ্ছি পিউরিন জেনারেট হয়। সেই পিউরিনটা আমাদের ওই স্মল জয়েন্টসে জমে যায়। ইউরিক অ্যাসিড বা এই ইউরিয়াটা আমাদের এই স্মল জয়েন্টসে জমে যায় এবং তার ফলে সেই জায়গাটা ফুলে যাচ্ছে, বিশেষ করে বুড়ো আঙুলে, হাতের বুড়ো আঙুলের এই জায়গাটায় বা পায়ের বুড়ো আঙুলের এই জায়গাটায় জমে যেতে থাকে, জমতে থাকে, দিনের পর দিন সেখানে জমতে থাকে, গোড়ালিতে জমতে পারে এবং সেই জায়গাটা ফুলে ওঠে, লাল হয়ে যায়, জ্বালা করে, প্রচন্ড পেন হয়। কেন? কারণ এই যে পিউরিন বা এই যে ইউরিক অ্যাসিড যেটা জমছে, এদের শেপটা মানে দীর্ঘদিন ধরে জমতে জমতে ওদের শেপটা ছুঁচের মতন খুব শার্প এন্ডিং হয়ে যায়। ক্রিস্টালের শার্প এন্ডিং হওয়ার কারণে ক্রিস্টালের মতন হয়ে যায়, এক্স্যাক্টলি। তো শার্প এন্ডিং এর কারণে যখনই কোথাও ঠোকা লাগছে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় তখন। বা সবসময় একটা জ্বালা ভাব থাকে, ওই জায়গায় যদি হাত দেওয়া হয় এবং ওই জায়গাটা গরম হয়ে রয়েছে, ইনফ্লামেশন তৈরি হয়ে যায়। এই কারণেই কিন্তু প্রবলেমটা হয়। তো এটাকে বলা হয় গাউট। ওকে, এবার ম্যাম এটা এইগুলোকে যদি আমি শীতকালে ঠিক বেশি করি। হয়? হ্যাঁ, এটা শীতের সময় বেশি হয়? শীত বলে না, হ্যাঁ, একটা হচ্ছে শীতের সময় আমাদের জল খাওয়ার পরিমাণটা কমে যায়, তার ফলে আমাদের বডি থেকে টক্সিনসটা বেরোয় না সঠিকভাবে। সেকেন্ডলি হচ্ছে শীতের সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে না যে শীতকাল মানে আমরা সবকিছুই খেতে পারবো, হ্যাঁ, শরীর গরম হলেও কোনো অসুবিধা নেই, যে কারণে শীতের সময় আমাদের এই একটু আনহেলদি ফুড খাওয়ার ক্রেভিংসটা বেড়ে যায়। প্রসেসড ফুড বেশি নিচ্ছি,
হ্যাঁ, তার সাথে মাছ মাংস এইগুলো বেশি করে নিচ্ছি, যে কারণে কিন্তু এই পিউরিনটা বেশি করে জেনারেট হয় এবং সেটা শরীর থেকে বেরোতে পারে না, কারণ ফাইবারটা কমে যায় ডায়েটের মধ্যে, ওয়াটার ইনটেকটা কমে যায় ডায়েটে। গাউটকে যদি আমাদের ঠিক করতে হয় বা এই নাইট্রোজেনাস ওয়েস্টকেও যদি কম জেনারেট করতে হয়, তাহলেও কিন্তু আবারও আমাদেরকে সেই প্লান্ট প্রোটিনের উপরে ডিপেন্ড করতে হবে। আগে একটা ধারণা ছিল যে যাদের ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে তাদের জন্য বোধহয় কোনো প্লান্ট ফুড নেওয়া যাবে না, কোনো সিড জাতীয় খাবার নেওয়া যাবে না। বাট এখন সেটা আর নেই। এখন এখন দেখা গেছে যে প্লান্ট প্রোটিনে সেইভাবে পিউরিন জেনারেট হচ্ছে না যতটা জেনারেট হচ্ছে অ্যানিমাল প্রোটিন নিলে। তাই কেউ যদি, কারোর ইউরিক অ্যাসিড লেভেল যদি বেশি থাকছে বা কারোর যদি গাউট হয়েছে এবং সে যদি তার ডায়েট থেকে প্লান্ট প্রোটিন সমস্তটা বাদ দিয়ে দেয়, সরি অ্যানিমাল ফুড যা রয়েছে অ্যানিমাল ফুডটা যদি সমস্তটা বাদ দিয়ে দেয় কিন্তু প্লান্ট ফুড রাখছে, তাহলে তার নিশ্চিতভাবে ইউরিক অ্যাসিড লেভেলটা কমবে। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যাঁ, মুসুরির ডাল বা কোনো এরকম নেই, ব্যাপার নেই এরকম। আচ্ছা আচ্ছা, আর দইটা কি খাওয়া যেতে পারে, টক দইটা? ওইটাও অ্যানিমাল ফুডের মধ্যে পড়ছে। ওটা নেওয়া যাবে না তো? হুম হুম। আচ্ছা, मैम और आपको एक जगह पे बोल रही ম্যাম কোনটা? এই ইউরিক হুম। এই যে অ্যানিমাল জাতীয় খাবারটা, অ্যানিমাল জাতীয় শোনা গেল। ফুডটা, পিউরিন জাতীয় ফুড হচ্ছে অ্যানিমাল ফুডটাকে বন্ধ করা। অ্যানিমাল ফুড থেকে পিউরিন বেশি জেনারেট হয় আমাদের বডিতে, তাই জন্য অ্যানিমাল ফুডটাকে বন্ধ করা। আর প্লান্ট ফুড আমরা যেমন নিচ্ছি সেরকমটাই নিতে পারি, সেটাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ম্যাম ম্যাম সব ইউরি রকম প্ল্যান করে নেওয়া যায়? দাঁড়ান, আরেকজন কেউ একজন বলছিলেন ইউরিয়া এবং ইউরিক আশিস কুমার। অ্যাসিড। জি ম্যাম, ইউরিয়া এবং হুম। ইউরিক অ্যাসিডটা তো এই লিভারের মধ্যেই এটা উৎপাদন হয়, তাই তৈরি তো? হচ্ছে, আর হ্যাঁ হ্যাঁ, আর ক্রিয়েটানিনটা শরীর থেকে কিডনিতে বেরোচ্ছে। উৎপাদন হয়। হ্যাঁ, শরীর থেকে বেরোচ্ছে কিডনির থ্রু দিয়ে, মানে আমাদের ইউরিনের থ্রু দিয়ে এগুলো বেরিয়ে যায়। ঠিক আর আছে, আর ক্রিয়েটানিনটা ওই কিডনিতে উৎপাদন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এরপরে ওই যে নাইট্রোজেন নিয়ে কথা বলছিলাম, তাহলে একটু নাইট্রোজেন ব্যালেন্সটা একটু বুঝে নেবো। যদিও নাইট্রোজেন ব্যালেন্সটা আমাদের খাওয়ার সময় আমরা বুঝতে পারবো না নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে কিনা, বাট স্টিল নাইট্রোজেন ব্যালেন্স কিন্তু প্রোটিনের সাথে এই টার্মটা রিলেটেড। আমি আর পুরো নামটা লিখছি না, নাইট্রোজেন ব্যালেন্স লিখছি। নাইট্রোজেন ব্যালেন্স মানে কি? ব্যালেন্স করতে হবে, অর্থাৎ যতটা নাইট্রোজেন ইনপুট হচ্ছে ঠিক ততটাই নাইট্রোজেন যদি আউটপুট হয় তাহলে সেটা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। মানে যে পরিমাণ প্রোটিন আমরা নিয়েছি সেটা যদি আমার তার থেকে নাইট্রোজেন ইনপুট হয়েছে, তার থেকে নাইট্রোজেন পেয়েছি, সেইটা যদি শরীর থেকে বেরিয়ে যায়, কারণ যা যা কাজ আমার রয়েছে, আমার বডিতে যা ফাংশনস রয়েছে, সেই ফাংশনস গুলো পারফর্ম করার পরে নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা তৈরি হলো সেটা যদি শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। আবার যদি আমরা বলি পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, আচ্ছা পজিটিভ মানে কি? পজিটিভ কথাটার মানে হচ্ছে প্লাস, মানে বেশি। তাই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স মানে যখন নাইট্রোজেন ইনপুটটা বেড়ে যাচ্ছে নাইট্রোজেন আউটপুটের থেকে, সেই অবস্থাটাকে বলা হয় পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কখন হয়? যখন আমরা এই প্রোটিন জাতীয় খাবার বেশি করে নিচ্ছি, তখন পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স আমাদের বডিতে দেখা যেতে পারে। ঠিক আছে, এবং তার সাথে অলরেডি হয়তো কিডনি ডিসঅর্ডার বা লিভার ডিসঅর্ডার তৈরি হয়েছে, যে কারণে মেইনলি বলতে পারি কিডনি ডিসঅর্ডার তৈরি হয়েছে, যার কারণে ইউরিন প্রোডাকশন হচ্ছে না এবং বডিতে জল জমে থাকছে, তার ফলে নাইট্রোজেন আউটপুট হচ্ছে না, আউটপুটটা কমে গেছে। তাই সেই অবস্থায় আমরা দেখতে পাই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আরেকটা হয় নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাহলে নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে মাইনাস, অর্থাৎ কম। তার মানে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স মানে যখন
নাইট্রোজেন আউটপুটটা কমে যাচ্ছে, নাইট্রোজেন ইনপুটটা কমে যাচ্ছে নাইট্রোজেন আউটপুটের থেকে। কখন হবে এটা? আমি প্রোটিন জাতীয় খাবার নিচ্ছি না, হ্যাঁ, শুধুমাত্র কার্বোহাইড্রেট নিচ্ছি বা ফ্যাট নিচ্ছি, যাই হোক, কিন্তু প্রোটিন জাতীয় খাবার নিচ্ছি না। ওকে, তাহলে আমার বডিতে নাইট্রোজেন ইনপুটটা কমে গেছে, কিন্তু নাইট্রোজেন আউটপুট বেড়ে যাবে, কারণ লিভার কিন্তু প্রোটিন তৈরি করে, লিভার প্রোটিন সিনথেসিস করে। তাই আমার বডিতে যে কার্বোহাইড্রেট আমি নিয়েছি বা যে ফ্যাট আমি নিয়েছি, সেখান থেকেও কিন্তু সে নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। এর ফলে কিছু আউটপুট আসবে, কিছু ওয়েস্ট জেনারেট হবে, যে কারণে আউটপুটটা বেড়ে যাবে। ওকে, তো এই জিনিসটা আমরা জাস্ট জেনে রাখবো, কিন্তু আমরা যখন খাবার খাচ্ছি, খাবারের সময় আমাকে কি মনে রাখতে হচ্ছে? জাস্ট এই ব্যালেন্সটাকে মেনটেন করা, অর্থাৎ যতটা প্রোটিন আমরা নিচ্ছি সেটা যাতে বডি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্পশনের জন্য আমরা মাথায় রাখবো প্লান্ট ফুডকে কম্বিনেশন করা, তাহলে আমার পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সও হবে না, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সও হবে না। আরো দুটো জিনিস আমরা খেয়াল করব প্রোটিনের জন্য। যেরকম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বোহাইড্রেট নেওয়ার জন্য আমরা দুটো টার্ম পড়েছিলাম, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড, তেমনি প্রোটিনের জন্যও আমরা দুটো টার্ম পড়বো। একটা বায়োলজিক্যাল ভ্যালু, যেটা বললাম, বায়োলজিক্যাল ভ্যালু মানে কি? নাইট্রোজেন আমার বডিতে কতটা রয়েছে, কতটা আমি পেয়েছি এবং কতটা বডিতে অ্যাবজর্ব হয়েছে, সেটার পার্সেন্টেজকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু। সংক্ষেপে বললে, একটা প্রোটিন জাতীয় খাবার আমার বডিতে কতটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারছে, সেই পার্সেন্টেজকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু। আরেকটা হয়, আচ্ছা, বায়োলজিক্যাল ভ্যালু এখানে চার্ট দেওয়া আছে, এই চার্টটা আমরা দেখে নেবো। এছাড়াও আমরা যাই খাবার খাচ্ছি সেটাই আমরা গুগলে সার্চ করে নিতে পারি, যে এই ফুডটার বায়োলজিক্যাল ভ্যালু কত, আমরা দেখে নিতে পারবো। কি ধরনের ফুড আমরা নেব? যে ফুডগুলোর বায়োলজিক্যাল ভ্যালু 50 থেকে 100 এর মধ্যে, সেগুলো আমরা বেশি অনুপাতে নেব। যত বেশির দিকে যাবে তার কোয়ালিটিটা ভালো। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যানিমাল প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু সবসময় বেশি হয় প্লান্ট ফুডের থেকে, কারণ সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, তার বায়ো অ্যাভেলেবিলিটি আমাদের বডিতে বেশি, সেই জন্য কিন্তু অ্যানিমাল ফুডের সবসময় বেশি। তাই যদি প্লান্ট ফুডকে রাখতে হয়, প্লান্ট ফুডে দেখতে হবে কোন ধরনের প্লান্ট ফুড গুলোর বায়োলজিক্যাল ভ্যালু বেশি রয়েছে, সেই ধরনের ফুডকে আমরা আমার ডায়েটে অ্যাড করব। ওকে, আরেকটা হচ্ছে পেডিকাস। পেডিকাসটা কি? পি প্রোটিন, ডি ডাইজেস্টিবিলিটি, সি কারেক্টেড, এ অ্যামাইনো, এ অ্যাসিড, এস স্কোর। প্রোটিন, ডাইজেস্টিবিলিটি, কারেক্টেড, অ্যামাইনো অ্যাসিড, স্কোর। এটার মানে কি হচ্ছে? একটা খাবারের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডটা আমরা পাচ্ছি, অর্থাৎ সেই প্রোটিন জাতীয় খাবারটা ডাইজেস্ট হওয়ার পরে আমার বডিতে কতটা অ্যামাইনো অ্যাসিড জেনারেট করতে পারছে, সেটাকে বলা হয় পেডিকাস। মানে আমার বডি একটা প্রোটিন জাতীয় খাবার থেকে কিরকম অ্যামাইনো অ্যাসিড পেলো, সেটা গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি, কতটা অ্যামাইনো অ্যাসিড পেলো, সেটাকে বলা হয় পেডিকাস। এই পেডিকাসেরও আমরা অবশ্যই একটা রেঞ্জ দেখবো। রেঞ্জটা কিরকম? আপ টু 1। 1 মানে হচ্ছে হাইয়েস্ট। এক্ষেত্রেও পেডিকাসের আমরা রেঞ্জ ওই 0.5 থেকে 1 পর্যন্ত দেখবো। যে যে ফুডের পেডিকাস রেঞ্জটা 0.5 থেকে 1 এর মধ্যে রয়েছে, সেই ধরনের ফুডকে আমরা ইনটেক করব। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? ম্যাম, বায়োলজিক্যাল ভ্যালুর যে নর্মাল রেঞ্জটা কত যেন বলছিলেন? 50 থেকে 100, সবই ওই 50% এর মধ্যে থাকবে। পেডিকাস মানে 0.5 থেকে 1, আর বায়োলজিক্যাল ভ্যালু মানে 50 থেকে 100। ঠিক আছে, এবার ফাইনালি আমরা প্রোটিনের ডাইজেশন সম্পর্কে পড়বো। আচ্ছা, প্রোটিনের ডাইজেশন দেখতে গেলে আমরা কার্বোহাইড্রেটের ডাইজেশন পড়েছিলাম, যে কার্বোহাইড্রেট আমাদের মাউথ ক্যাভিটি থেকে শুরু হয়, কারণ স্যালাইভার মধ্যে যে এনজাইমটা থাকে টায়ালিন,
সেটা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারে, স্টার্চকে ডাইজেস্ট করতে পারে, এছাড়া আর কোনো কিছুকে নয়। তাই প্রোটিনের ডাইজেশন আমাদের মাউথ ক্যাভিটিতে শুরু হয় না। ওকে, তার মানে কি এই যে প্রোটিন জাতীয় খাবার আমি ভালো করে চিবিয়ে খাবো না? অবশ্যই চিবিয়ে খাবো, কারণ যত বেশি চিবাবো সালাইভা সিক্রেশন হচ্ছে, লাইসোজাইমটা তো আসছে, মুখের মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি তো দিচ্ছে, এবং তার সাথে সালাইভা আছে মানে খাবারটা গিলতে তো সাহায্য করছে, ওই মিক্সটা করতে সাহায্য করবে। তাই খাবারটাকে অবশ্যই চিবিয়ে খাবো, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যাই হোক না কেন। এবং যত বেশি চিবোচ্ছি ফুডটা ছোট ছোট পার্টে ভেঙে যাচ্ছে, তার ফলে খাবারটা ডাইজেস্টিভ টাইমটা কমে যাচ্ছে, সহজে আমরা ডাইজেস্ট করতে পারছি। এবার খাবারটা যখন মাউথ ক্যাভিটি থেকে আমার স্টামাকে এসে পৌঁছলো, স্টামাকের মধ্যে রয়েছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইলি অ্যাসিডিক। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডও আমার স্টামাককে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দিচ্ছে এবং প্রোটিন ডাইজেশনে ইনডাইরেক্টলি হেল্প করছে। কারণ আমার স্টামাক থেকে একটা এনজাইম সিক্রিট হয় যার নাম হচ্ছে পেপসিনোজেন, এখানে দেওয়া আছে, হ্যাঁ, যার নাম হচ্ছে পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা এমনিতে ইনঅ্যাক্টিভ, এমনিতে সে প্রোটিন জাতীয় খাবারকে কিন্তু ডাইজেস্ট করতে পারবে না। HCl কি করছে, পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে দিচ্ছে। পেপসিন, যে যে ওয়ার্ডের পিছনে জেন থাকবে, ওজেন থাকবে, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভে কি হলো, পেপসিন। কে করলো, HCl, যেটা সিক্রিট হচ্ছিল স্টামাকের ওয়াল থেকে, সিক্রিট হচ্ছিল, পেপসিন তৈরি করে দিল। এই পেপসিনটা, হ্যাঁ, HCl এর পিএইচ আমরা অলমোস্ট অ্যারাউন্ড 2 ধরতে পারি, যেটা হাইলি অ্যাসিডিক হয়। এই মানে যত আমি নাম্বারটা কমের দিকে যাব তত অ্যাসিডিক নেচারটা বাড়ে যে কোনো জিনিসের, ঠিক আছে? তো এবারে পেপসিনটা এই যে কনভার্ট হয়ে গেল, সে এবার প্রোটিনকে ভাঙবে। কিসে ভাঙবে, আমরা ডিরাইভড প্রোটিনের নাম করেছিলাম পেপটোন, সেই পেপটোনে ভেঙে দেবে, পেপটোন এবং প্রোটিওজে ভেঙে দেবে। এরা সবই হচ্ছে ডিরাইভড প্রোটিন আমার বডিতে। এবার আমি ডিরাইভড প্রোটিন পেয়ে গেলাম। এবার এটা চলে আসবে আমার স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনের মধ্যেও আবার বেশ কিছু এনজাইম রয়েছে যারা আগেন ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে? এরা সবাই ইনঅ্যাক্টিভ। কিসের মাধ্যমে অ্যাক্টিভ হবে, এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ এনজাইমটা স্মল ইন্টেস্টাইনের এনজাইম, যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে। এই এন্টেরোকাইনেজ এনজাইমটা ট্রিপসিনে অ্যাক্টিভেট করে দেবে, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে অ্যাক্টিভ করলো। এই ট্রিপসিন এবার কাইমোট্রিপসিনে ভাঙলো বা অ্যাক্টিভ করলো। প্রো কার্বক্সি পেপটাইডেজ, প্রো কথাটা এখানে আসছে ইনঅ্যাক্টিভ ফর্মে, আগের অবস্থা। প্রো কার্বক্সি পেপটাইডেজ থেকে পেপটাইডেজ, কার্বক্সি পেপটাইডেজে অ্যাক্টিভ করে দিল। এতগুলো নাম আমাদের মনে না রাখলেও চলবে, পড়ার সময় মনে রাখবো, এখনকার জন্য বলছি। ভেঙে দিল, অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এনজাইম গুলো অ্যাক্টিভ হচ্ছে। যখন এই এনজাইম গুলো অ্যাক্টিভ হলো তখন এবার এরা ফাইনালি কাজ করা শুরু করলো। কি করছে, সমস্ত প্রোটিন তো আর আমাকে ডাইজেস্ট হয়নি, কিছু প্রোটিন রয়েও গেছে। তাহলে যা কিছু রয়েছে, প্রোটিন, পেপটোজ, প্রোটিওজ, যা কিছু রয়েছে সবাইকে এবার এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং কার্বক্সি পেপটাইডেজ ভেঙে দিল কিসে, ডাইপেপটাইড। ডাই মানে হচ্ছে দুটো, পেপটাইড হচ্ছে বন্ড, তাহলে দুটো পেপটাইড বন্ডে ভেঙে দিল। প্রোটিওজ মানে অনেকগুলো বন্ড একসাথে রয়েছে, অনেকগুলো চেন রয়েছে একসাথে, সেখান থেকে দুটো বন্ডে ভেঙে দিল। ডাইপেপটাইডের ওপরে এবার কাজ করবে ডাইপেপটাইডেজ এনজাইম। এজ মানে এনজাইমের নাম পড়েছিলাম আমরা, ডাইপেপটাইডেজ। সে এবারে ভাঙলো ফাইনালি অ্যামাইনো অ্যাসিডে, অর্থাৎ দুটো বন্ড ছিল, দুটো বন্ডে ভেঙেছিল, সেখান থেকে আবার ভেঙে দিল, আলাদা আলাদা হয়ে গেল অ্যামাইনো অ্যাসিডে। ঠিক আছে, এটা বোঝা গেছে।
ফাইনালি এটা আমাকে মনে রাখতে হবে, একটা প্রোটিন যখন আমি নিচ্ছি স্টামাক থেকে তার ডাইজেশন শুরু হচ্ছে। তাই যদি স্টামাকে কোনো অসুবিধা হয় বা স্টামাক রিলেটেড কোনো সমস্যা যদি কারোর থাকে বা স্মল ইন্টেস্টাইন রিলেটেড কারো সমস্যা যদি কিছু থাকে, তাহলে আমার প্রোটিন ডাইজেশনের সমস্যা হতে পারে। ওকে, বোঝা গেল এইটুকু? জি ম্যাম। এরপর আসবো প্রোটিনের অ্যাবজর্পশন। প্রোটিন যখন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তারপরে আমরা প্রোটিন যখন ডাইজেস্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা আবারও কিন্তু স্মল ইন্টেস্টাইনের ভিলাইতে এসে জমা হবে। স্মল ইন্টেস্টাইনের ভিলাই থেকে এবার সে ইনিশিয়ালি আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করবে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডস গুলো ব্লাড স্ট্রিমে যাবে এবং তার সাথে যাবে আমার সেলের মধ্যে। সেলের মধ্যে যেখানে যাচ্ছে সেখানে ওর যা কাজকর্ম রয়েছে, সেই কাজকর্ম যা কিছু করার করবে, নিয়ে ও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে প্রোটিনের অ্যাবজর্পশন হচ্ছে। মেইনলি প্রোটিনের অ্যাবজর্পশনের জন্যও আমাকে মনে কি রাখতে হচ্ছে জিস্টটা, অ্যামাইনো অ্যাসিড যেটা পাওয়া গেল সেই অ্যামাইনো অ্যাসিডটা স্মল ইন্টেস্টাইনের ভিলাই থেকে অ্যাবজর্ব হয়ে আমার ব্লাড স্ট্রিম এবং আমার সেলের মধ্যে যাচ্ছে এবং সেটা নিজেদের মতো কাজ করছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি ম্যাম। ভেরি গুড। তো মোটামুটি এইটাই আমরা প্রোটিনের ক্ষেত্রে বুঝলাম। এটিপিটা কিছু একটু বলছেন? বলবেন। এটিপি 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 হচ্ছে, ভেঙে হ্যাঁ, এটিপি হচ্ছে আমাদের এনার্জি তৈরি হচ্ছে। প্রোটিন থেকে যে এনার্জিটা তৈরি হলো, হ্যাঁ, সেই প্রসেসটার মধ্যে ওই যে যখন সেলের মধ্যে যাচ্ছে, সেলের মধ্যে কিন্তু সোডিয়াম যে আয়ন বা সোডিয়াম যে মিনারেলটা যখন আমরা নিচ্ছি আমার বডিতে, সেটা যখন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তারপরে তৈরি হচ্ছে সোডিয়াম পাচ্ছি। এই সোডিয়ামের সাহায্যে কিন্তু এই প্রোটিনের ট্রান্সপোর্টেশনটা চলে সেলের মধ্যে এবং সেখানে কিছু ব্রেকডাউনের প্রসিডিওর চলছে, যেখানে আমাদের এনার্জি কনভার্সন হচ্ছে। প্রোটিন থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটাই হচ্ছে এই এডিপি এবং এটিপি। কখনো যদি দুটো ফসফেট যোগ হয় তাহলে ট্রাই হচ্ছে, না হলে যদি দুটো ফসফেট যোগ হয় তাহলে সেটা হচ্ছে ডাই, যদি তিনটে ফসফেট গ্রুপ থাকে তাহলে সেটা হচ্ছে ট্রাই। টি ফর ট্রাই, ট্রাইফসফেট, ডি ফর ডাইফসফেট। ঠিক আছে, বোঝা গেল? ম্যাম এই লাস্ট পেজটা না পিডিএফ এর মধ্যে খুব হেজি লাগছে, বোঝা যাচ্ছে না, মানে পড়তে পারছি না। তাহলে আমার মনে হয় এই পিকচারটাই এইভাবেই রয়েছে। ঠিক আছে, তো অসুবিধা নেই, এটা আমরা আপাতত জিস্ট টুকু বুঝবো, সেটাতেই হবে ইনফ্যাক্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে। ম্যাডাম বলছি ওই প্লে বাটনে ওই যে ক্লাসগুলো হয়ে গেল সেগুলো পাচ্ছি না কেন? যে ক্লাসগুলো হয়ে গেল বলতে সব ক্লাস তো আপলোড মানে হয়নি, সেই কারণে হয়তো আপনি না পাচ্ছেন না। আপলোড, ও না হলে ধরুন এই যে আগের ক্লাসটা আমি মিস করে গেছি, কিন্তু প্লে না, বাটনে upload পাচ্ছি হয়নি। না ওইটা। এই মাসের ক্লাস এখনো আপলোড হয়নি, সেই কারণে আপনি পাননি। হ্যাঁ, আগের ও, মাস অব্দি বোধহয় ক্লাসগুলো আপডেটেড রয়েছে। ঠিক আছে, আচ্ছা যখন ম্যাডাম আবার এইটাই। upload হবে তখন পাবেন। আর মানে রেকর্ডেড গুলো, হ্যাঁ ম্যাম রেকর্ডেড গুলো কবে পাবো? রেকর্ডেড গুলোই তো বললাম, রেকর্ডেড ক্লাসটাই তো বললাম আপলোড হয়নি। তো আপনি ও, কোনটা বলছেন? আমি বলি এই মানে ওখানে অপশনে যে ক্লিক করলে যেটা আগের গুলো মানে হয়ে গেছে যেগুলো, হ্যাঁ, রেকর্ডেড গুলোই তো বললাম, আর বাকি পিডিএফ তো আপলোড হয়ে গেছে। প্রতিটা পিডিএফ গুলো টেস্টের তো আছে পিডিএফ কিন্তু। আপলোড হয়ে, হ্যাঁ, আর রেকর্ডেড ক্লাসটাই তো ওটা যেটা কথা আপনি বলছেন আপলোড হয়নি। দুটো আলাদা হ্যাঁ আলাদা কথা কোথা থেকে এলো? ম্যাম প্রোটিন পিডিএফ এর যে 7 নাম্বার পেজে আপনার ফুড কম্বাইনিং চার্ট যে ওইটা একটু দেখতে চাইছিলাম। বোঝা গেল না, আরেকবার বলুন। এই যে প্রোটিন, এই যে রানিং যে প্রোটিনের যে পিডিএফ এর 7 নাম্বার পেজে আপনার একটা বিষয় আছে ফুড কম্বাইনিং চার্ট। কোথায় যাচ্ছেন? হ্যালো হ্যালো, কিছু বোঝা বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, আচ্ছা আমি বলুন। ম্যাম এখন বোঝা যাচ্ছে? পিডিএফ এ, হ্যাঁ শোনা যাচ্ছে। কি হয়েছে পিডিএফ এ? 7 নাম্বার পেজে আপনার ওই
fourth combining chart. 7 নাম্বার পেজ। হ্যাঁ হ্যাঁ, ফুড হ্যাঁ কম্বিনেশন চার্ট। হ্যাঁ, কি হয়েছে? এটা যে আমরা গুড কম্বিনেশন ব্যাড কম্বিনেশন একটু বুঝতে চেয়েছিলাম আর কি, যদি বলতেন। ব্যাড কম্বিনেশন, গুড কম্বিনেশন মানে এই কম্বিনেশনস গুলোকে রাখতে পারি আমরা খাবারের মধ্যে, আর ব্যাড কম্বিনেশন মানে এইগুলোকে একসঙ্গে খাবো না। যে মানে ব্যাড দুধ আমরা কম্বিনেশন যদি দুধ কলা একসাথে খেয়ে ফেলি, এটা কি মানে হ্যাঁ এফেক্টটা খাবো ভালো না, হবে না? ওটাই খাবো না। তো সেটাই হচ্ছে ব্যাড কম্বিনেশন, কারণ এগুলো নেওয়ার কারণে আমাদের বডিতে ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হতে পারে, গ্যাস অ্যাসিডিটির মতন সমস্যা তৈরি হতে পারে, তাই জন্য এগুলোকে বলা হয় ব্যাড কম্বিনেশন। আর গুড কম্বিনেশন হচ্ছে এইগুলো যেটাকে আমরা একসঙ্গে কম্বাইন করতে পারি। ওকে, ম্যাডাম কতদিন ধরে আমাদের দুধ কলা দিয়ে তো পুষে আসছিলাম আমরা, এখন এটা বলতে অনেক কষ্ট। সেক্ষেত্রে তাহলে অ্যানিমাল মিল্ক না নিয়ে প্লান্ট মিল্ক নিতে হবে, মানে আমন্ড মিল্ক নিতে হবে। আচ্ছা, আর কোনো কোয়ারিজ প্রোটিনের চ্যাপ্টারটা থেকে? ম্যাম এই যে ফাংশন বলা হলো আমাদের যে হুম। প্রোটিনের অথবা ডাইজেশন, এখান থেকে কোশ্চেন কি ধরনের আসতে পারে? যে কোনো আর question গুলো- আসতে পারে। ধরুন আপনার ইমিউনিটি কম, তাহলে আপনার শরীরে কোন নিউট্রিয়েন্টস এর ঘাটতি রয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আবার এরকমও আসতে পারে যে প্রোটিনের ডাইজেশন আমাদের মাউথ ক্যাভিটিতে শুরু হয়, এটা ঠিক না ভুল, এরকমও প্রশ্ন আসতে পারে। যে কোনো রকম আসতে পারে প্রশ্ন। মেন কথা হচ্ছে যদি পড়াটা খুব ভালোভাবে না বোঝা যায় তাহলে আনসার করা যাবে না, এটাই হচ্ছে মেন। মানে একদম স্ট্রেট প্রশ্ন শুধু মুখস্থ করে গেলে, মানে শুধু পিডিএফ মুখস্থ করলে পারবো, এমন নয় যে পারবো না, কিন্তু পুরো সবগুলো আনসার করতে ঠিক মতো পারবো না। এগুলো ম্যাডাম মার্কিং কেমন থাকে এমসিকিউ তে? 1 করে। পাস মার্ক কত? নেগেটিভ মার্কিং পাস থাকে? মার্ক হচ্ছে 50, না কোনো নেগেটিভ মার্কিং থাকে না। পাস মার্ক হচ্ছে আপনাদের 52%। পরীক্ষা যখন আমাদের পরীক্ষার সময় যখন আসবে, তখন আমরা পরীক্ষা নিয়েও একটা আলোচনা করে দেবো, তখন কোনো চিন্তা নেই। ম্যাম বায়ো অ্যাভেলেবিলিটি একটু বলবেন, মানে বায়ো মানে হচ্ছে আমাদের বডিতে বায়োলজিক্যালি অ্যাভেলেবিলিটি, মানে কতটা পাচ্ছি। তো প্রোটিন যখন আমরা প্রোটিন জাতীয় খাবারটা নিলাম, আমার শরীর সেটাকে কতটা গ্রহণ করতে পারলো, কিভাবে সেটাকে কাজে লাগাতে পারলো, সেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি বা বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিনের। ম্যাডাম পরীক্ষাটা কতদিন পর পর হয়? 2-3 মাস। আমাদের এক্ষুনি নয়, 2-3 প্রথম মাস। পরীক্ষাটা কখন হবে? ওটাই তো বললাম, 2-3 মাস পর, মিনিমাম 2 মাস পর, 2 থেকে 3 মাসের মধ্যে ইউজুয়ালি রাখা হয়। ঠিক আছে, ম্যাম অনলাইনে পরীক্ষা হবে না অফলাইন? সব অনলাইনে হবে। ম্যাম আমি ঠিক আছে, তাহলে আমার মনে হয় প্রোটিন চ্যাপ্টারটা আমাদের কাছে কমপ্লিটেড। ঠিক আছে ম্যাম শোনা যাচ্ছে আমাকে আচ্ছা। ব্যাড কম্বিনেশনের যে নাম যে জন্য এসেছিলাম, আমার ছেলে হচ্ছে প্রতিদিন রাত্রে দুধ এবং কলা দিয়ে সে খায় আর কি, তার বয়স 4 বছর। এখন তো দেওয়া এটা যাবে বন্ধ না। করে দিতে হবে। হ্যাঁ একদমই, কারণ ওখানে এক্সেস অ্যালকোহল প্রোডাকশন হতে পারে আমাদের বডিতে, তো যার কারণে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং এর একটা সমস্যা আসবে। সেটা হয়তো এখন আমরা বুঝবো না, কিন্তু ইন্টারনালি আমার বডিকে অনেক রকম ভাবে ড্যামেজ করতে পারে, বডির অ্যাসিডিক পিএইচটা বেড়ে যায়, যে কারণে সেইটা একেবারেই না করাই ভালো। ওকে, জি ম্যাম। আর তুমি ম্যাম এখানে দেখলাম যে আমাদের ক্লাস শিডিউলে 17 তারিখে একটা ক্লাস থাকার কথা, কিন্তু শিডিউলে দেখা যাচ্ছে 20 তারিখে, 17 তারিখে কোনো ক্লাস দেখাচ্ছে না। 17 তারিখ বন্ধ থাকবে। বুধবার তো, এই 17 জন্য। তারিখ, হ্যাঁ 17 তারিখ বন্ধ থাকবে, সেই জন্য ক্লাস নেই। 17 তারিখ মানে পুজোর জন্য 17 তারিখ হলিডে রয়েছে, তো সেই জন্য আপনাদের ক্লাস নেই, আবার শনিবার দিনকে রয়েছে ক্লাস। ঠিক আছে, হ্যালো ম্যাম। ঠিক আছে, আজকে Ma'am, মতন আমরা এখানে ma'am, কমপ্লিট করছি তাহলে। আজকে একটা জিনিস বুঝলাম যে আমিষ বলতে মাছ, মাংস, ডিম, দুধ, এমনকি পনিরটাও বাদ, যেটা আমরা এতদিন ধরে ভুল করে এসেছি, যেখানে আমরা পনিরটাকে নিরামিষের মধ্যে ফেলেছি, অথচ মুসুর ডালটাকে আমরা আমিষের মধ্যে ফেলে দিয়েছি। হ্যাঁ, রসুনটাকে একেবারেই আমিষের সেটা। মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু রসুনটাও তো প্ল্যান্ট প্রোটিন, এটা নিরামিষ।
একদম সোর্সটাকে আমাকে দেখতে হবে, আমি লিভিং বডি থেকে পাচ্ছি নাকি প্লান্ট বডি থেকে পাচ্ছি, সোর্সটাকে মাথায় রাখতে হবে। মানে আমরা যদি নিউট্রিশনের ভাষায় বা সায়েন্সের ভাষায় যদি বলি, এবার যদি আমরা রিলিজিয়াসলি ভাবি সেটা আলাদা, সেটার দিকে যাচ্ছি না। কিন্তু যদি সোর্সটাকে ভাবি তাহলে যেরকম আমরা পরে পরেও পড়বো, অনেক মানুষ থাকেন যারা কমপ্লিট ভেজিটেরিয়ান মানে কিন্তু তারা পনিরটাকেও খায় না, কারণ সেটা লিভিং হ্যাঁ। বডি থেকে আসছে। আচ্ছা, তো এরকম অনেক ব্যাপার থাকে আর কি। যেমন ম্যাম ম্যাডাম থ্যাংক ইউ। আমি তো ভেজিটেরিয়ান কিন্তু কমপ্লিট হুম না। এখন মন্দিরে বিভিন্ন প্রোগ্রামে ছানা, হুম বিভিন্ন ধরনের প্রোগ্রামে থাকেই আমাদের, ওইগুলো তো আর খাওয়া যাবে না। পায়েস এখন তো দেখুন, আর আমি খাওয়া যাবে কিন্তু না। মানে রিলিজিয়াসলি বলছি না, আমি নিউট্রিশনালি বলছি, ঠিক আছে? নিউট্রিশনালি আপনি কোনটা খেতে পারেন কোনটা খেতে পারেন না। রিলিজিয়াসলি ভেজিটেরিয়ান হলে এইগুলো খাওয়া যাবে ওগুলো খাওয়া যাবে না, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র নিউট্রিশনের প্রসপেক্ট থেকে বলছি যে কোনগুলো অ্যানিমাল ফুড আর কোনটা প্লান্ট ফুড। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। আমার বলুন। বেবি 3 বছরের বেবি আছে। ও রাত্রেবেলা তো দুধ খেয়ে ঘুমোতো, মানে গরুর দুধ খেয়ে ঘুমোতো। ওকে হুম তাহলে কি হুম। ধরনের খাবার দেওয়া যেতে পারে? মানে দুধে না ওর প্রবলেম হচ্ছে, ফোড়া উঠে যাচ্ছে দুধ খেলে। তো এখন কি তাহলে রাত্রিবেলা দুধ খাওয়াতে খেয়ে পারি কেন আমি? আর কিছু খায় না রাতে? না, খায় এমনি, ভাতটাও খায় একটু, কিন্তু ঘুমের থেকে যখন সন্ধ্যার সময় ঘুমিয়ে যায় আবার যখন 10টার সময় ওঠে তখন একটু দুধটাই খেত। ভেজিটেবল স্যুপ বানিয়ে দেবে, স্টিউ করে দেবে। হুম। আর আমার দুধ বাড়ি খাবে থেকে বলে যে দুধে নাকি সমস্ত প্রোটিন থাকে, যেটা আমরা এখানে এসে জানছি যে সম্পূর্ণ ভুল। ওটা আরো অন্য কিছু হুম। থাকতে পারে। তাই আমি দুধের মধ্যে ভাবছিলাম কি, যে যেহেতু অ্যানিমাল ফুড তাই অ্যাবজর্পশনটা ভালো হবে। হ্যাঁ, সেই জন্য কিন্তু এই যে আমরা আচ্ছা না, এটা আপনাদের হয়নি, আমরা চাইল্ডহুডের চ্যাপ্টারে পড়বো যে সবসময় কিন্তু কাউজ মিল্ক ডাইজেস্ট করাটা ডিফিকাল্ট হয় বাচ্চাদের জন্য। আমরা যখন চাইল্ডহুডের চ্যাপ্টার পড়বো তখন বুঝতে পারবেন এই ব্যাপারটা। তো আপনি আপনার বাচ্চাকে ভেজিটেবল স্টু করে দিতে পারেন। আর ম্যাম দুধ, অ্যানিমেল দুধের বদলে আমরা কি ওই যে নারকেলের দুধ বা আমন্ড মিল্ক, কাঠবাদাম কাজু, হ্যাঁ হ্যাঁ ওগুলো হ্যাঁ ওগুলো খাওয়াতে পারি। দিতে ঠিক পারেন। আছে। হ্যাঁ। নারকেলের দুধ যদি সে নারকেল চিবিয়ে খেতে পারে, 3 বছরের বাচ্চা যেহেতু, নারকেল যদি চিবিয়ে খেতে পারে তাহলে চিবিয়ে খাবে, একদমই না হলে তখন নারকেলের দুধ দেবেন। নারকেলের দুধকে হিট করবেন না, ঠিক আছে? হ্যালো ম্যাম এই যে হ্যালো খিচুড়ি রান্না বা বিভিন্ন কিছু যে স্যুপ রান্না করা হয় তখন তো লবণ হুম দেওয়া হয়, তো লবণটা কি বেশি হুম। পরিমাণে হয়ে যায় না? সেক্ষেত্রে কি বেশি করেন? তো এবার আপনি তো সবটা তো আমরা ওইভাবে মানতে পারবো না, কারণ টেস্টটাও ম্যাটার করে। পারলে তো আমরা নুন ছাড়া খাবার খেতে পারলে আমাদের শরীর ভালো থাকবে, কিন্তু সেটা কি আমরা খেতে পারি? খেতে পারবো না, কারণ টেস্ট, নাহলে খাবারের টেস্টটাই আসবে না, খাবারটা খেতে ভালো লাগবে না। খাবার যদি খেতে ভালো না লাগে তাহলে ওই খাবার থেকে যে নিউট্রিয়েন্ট গুলো পাচ্ছি সেটা আমার বডি অ্যাবজর্ব করবে না। সেই জন্য টেস্টিও করতে হবে খাবারটাকে, আবার হেলদিও করতে হবে। হ্যালো হুম। হ্যালো ম্যাম, বলুন। বলছি PDCAAS এর ফুল ফর্মটা একটু। পিডিকাস, পিডিকাস হ্যাঁ হ্যাঁ, পিডিএফ পিডিকাসের এ ফুল পেয়ে ফর্ম যাবেন, প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামাইনো কারেক্টেড। অ্যাসিড স্কোর। অ্যামাইনো অ্যাসিড স্কোর পিডিএফ এ পেয়ে যাবেন, নোট করার দরকার নেই আলাদা করে। আর ম্যাডাম আর একটা কোশ্চেন, হুম এই যে আমরা অ্যানিমাল ফুড আর প্ল্যান্ট ফুড দুটোকে ভাগ করছি, তো এই হুম। অ্যানিমাল ফুডের এমন একটা রেশিও আছে যেটা সমান প্ল্যান্ট ফুড হয়, যে আমরা এতটা পরিমাণ প্ল্যান্ট ফুড খেলে সেটা অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে সেটা কতটা হুম। হতে পারে, এরকম কোনো রেশিও এবার আছে কি? দেখুন, না কেন নেই, কারণ অ্যানিমাল ফুড তো বিভিন্ন রকমের হচ্ছে, কোনো একটা পার্টিকুলার ফুড নয়, বা প্লান্ট ফুডও তাই, কোনো একটা পার্টিকুলার ফুডকে আপনি কম্বাইন করতে পারছেন না, সেই কারণে রেশিওটা ওভাবে বলা যায় না। হুম। আচ্ছা। ম্যাম বলছি ফ্রুটস এন্ড ভেজিটেবল খেয়ে কি মানে সব দিন সুস্থ থাকা যাবে? নাটস এন্ড সিডস ওইসবের কি প্রয়োজন নেই, মানে খাওয়া আছে আছে, চলবে? অবশ্যই আছে। না, যদি নাটস, আমি খালি ফ্রুটস এন্ড না ভেজিটেবল শুধু খেয়েই ফ্রুটস থাকি অ্যান্ড ভেজিটেবলস খেয়ে হবে না, তার সাথে হবে না? নাটস সিডস এগুলোও লাগবে, কারণ প্রোটিন কোয়ান্টিটি কমে যাবে না হলে আপনার বডিতে। তাহলে নাট সিডস এর মধ্যে তো ধরুন হ্যাঁ, কি 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 প্রোটিন মানে কোয়ান্টিটি কমে যাবে, হেলদি ফ্যাটস কমে যাবে। আমরা পরবর্তী ক্লাসে আরো পড়বো, একদিনে সবটা আমরা জেনে ফেললে মুশকিল। হ্যাঁ, থ্যাংক ইউ। ফ্যাটের ঠিক আছে। চ্যাপ্টারেও ওগুলো পড়বো তখন আমরা। হ্যাঁ, তো thank- ম্যাম এই যে রাইস, আমরা যে সাধারণ রাইস গুলো খাচ্ছি ওই রাইস তো স্টার্চ, হুম পড়ানো হয়েছিল যে কার্বোহাইড্রেট, ওটা তো আমাদের হুম। জন্য বেশি যে খাওয়া হয় বা ওটা তো প্রবলেম করবে। অবশ্যই স্টার্চ তো প্রবলেম, সেই কারণেই তো আমরা কার্বোহাইড্রেটের এক্সেস কমপ্লিকেশনস গুলো পড়লাম, অবশ্যই সেটা বেশি। আমাদের খাওয়ার ধরনটাই এমন, যেখানে আমরা যেটা খাওয়া কম দরকার সেটা আমরা বেশি খাই, যেটা বেশি খাওয়া দরকার সেটা কম খাই, মানে হেলথের জন্য বলছি। তো খাওয়ার ধরনটাই এরকম, সেই কারণেই এতজন মানুষ আপনারা নিউট্রিশন পড়ছেন, জানার জন্য
কারণ আপনারা দেখছেন আশপাশে কত রকমের সমস্যা হচ্ছে। আজ থেকে মানে 10-20 বছর আগে তো নিউট্রিশন নিয়ে এতটা ধারণা ছিল না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে করে যত দেখা যাচ্ছে যে আশপাশে মানুষজনের অসুস্থতার পরিমাণ বাড়ছে, তখন বোঝা যাচ্ছে যে না, নিশ্চয়ই তার মানে কিছু সমস্যা রয়েছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা এখানেই কমপ্লিট করছি। ঠিক আছে, বাকি আবার আমরা নেক্সট দিন কি আলোচনা করছি, তাকে চ্যাপ্টারটা যখন পড়বো আবার আশা করি আরো কিছু প্রশ্ন যদি থেকে থাকে সেটাও কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম।